হে ডেভেলপার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমরা নেক্সট.জেএস এর একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে? তো নেক্সট.জেএস প্রজেক্ট ক্রিয়েট করার জন্য সবার ফার্স্টে আমি চলে যাব নেক্সট.জেএস ওয়েবসাইটে, ঠিক আছে? আমি এখানে লিখে সার্চ করেছি নেক্সট.জেএস। তো নেক্সট.জেএস এ সার্চ করার পরে তাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে। তারপরে আমি এখান থেকে এদের যে কমান্ডটা আছে এটাকে কপি করে নিয়েছি এবং আমার যে ফাইলটা আছে এখানে একটা, ঠিক আছে, তোমাদের সুবিধা মতো একটা ফাইলে তোমরা চলে যাবে। আমি আমার সুবিধা মতো একটা ফাইল পাথ চয়েস করে নিয়েছি এবং এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ওকে, তো এখানে দিব ক্লাস 2, ঠিক আছে, নেক্সট.জেএস অ্যাপ ওয়েব অ্যাপ CREAT। ওকে, তো এরপর আমি ফাইলের ভিতরে চলে যাব এবং এখান থেকে সিএমডি দিব। দেওয়ার পরে আমি যেটা কপি করেছিলাম সেটা এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমি এখানে ইন্টার দিব, কারণ আমি নেক্সট.জেএস এর লেটেস্ট ভার্সনটা ইউজ করতে চাই। এজন্য আমি @latestটাকে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে নেক্সট.জেএস এর অ্যাপটা ক্রিয়েট করার জন্য তোমার কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে। তুমি সেগুলো যদি সঠিকভাবে পার করতে পারো তাহলে তোমার কিন্তু একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট কোশ্চেন আমার জন্য আছে, হোয়াট ইজ ইয়োর প্রজেক্ট নেম? মানে তোমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করতে চাও সেই প্রজেক্টের যে নামটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে দিলাম নেক্সট.জেএস ওয়েব অ্যাপ। ওকে, তো আমার প্রজেক্টের নেমটা কিন্তু এখানে নেক্সট.জেএস ওয়েব অ্যাপ। এটা কিন্তু আমি একটা ফোল্ডার চুজ করে নিয়েছিলাম, সেই ফোল্ডারের ভিতর কিন্তু এই ফাইলটা ক্রিয়েট হবে, ঠিক আছে? ওকে, তো আমি ইন্টার দিয়ে দিলাম। তো তোমাকে এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেটা হচ্ছে উড ইউ লাইক টু ইউজ টাইপস্ক্রিপ্ট? তুমি এটাকে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে চাও কিংবা জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? তো তুমি যদি টাইপস্ক্রিপ্টে ইউজ করতে না চাও তাহলে কিন্তু তুমি এখান থেকে নোটাকে সিলেক্ট করবে। আমি যেহেতু টাইপস্ক্রিপ্টে ইউজ করতে চাই সেহেতু আমি কিবোর্ডের কি আছে আপ ডাউন লেফট রাইট যেটা কি আছে আমি ওকে রাইট বাটনে চাপ দিয়ে ইয়েসে চলে গেলাম এবং এখান থেকে ইন্টারে ক্লিক করলাম। এরপরে বলা হয়েছে যে উড ইউ লাইক টু ইউজ ESLint? তুমি যদি ESLintটা সচরাচর সবাই কিন্তু ESLintটা ইউজ করে, তুমি চাইলে এটাকে ইউজ করতে পারো, নাও চাইলে নো করতে পারো। তো আমি সচরাচর এটাকে ইয়েস দিয়ে নিলাম। ওকে, তারপর হচ্ছে উড ইউ লাইক টু ইউজ টেলউইন? তুমি যদি টেলউইন ইউজ করতে চাও তাহলে ইয়েস দিতে পারো, আর যদি টেলউইন ইউজ করতে না চাও তাহলে তুমি কিন্তু নোটাকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তো যেহেতু ইয়েস আছে আমি এটাকে ইন্টার করে দিলাম। তারপর হচ্ছে উড ইউ লাইক টু ইউজ কোড ইনসাইড এ সোর্স ডিরেক্টরি? আমরা যে রিয়াক্টে যে সোর্স ফাইলটা ইউজ করতাম, সোর্সের ভিতর কিন্তু একটা অ্যাপ থাকতো, সেই অ্যাপের ভিতরেই কিন্তু আমরা সবগুলো ফাইল কিংবা পেজ কম্পোনেন্ট ওর ভিতরে ইউজ করতাম, ঠিক আছে? অনেক সময় কি পেজটাকে আমরা ওখান থেকে কম্পোনেন্টের বাইরেও ইউজ করতাম, ঠিক আছে? তো বিভিন্নভাবে তোমরা যদি সোর্সের ভিতরে ডিরেক্টরিগুলো চাও তাহলে তোমরা অবশ্যই ইয়েস দিয়ে দিবা, আর যদি তোমরা সোর্সের বাইরে চাও তাহলে অবশ্যই নোটাকে সিলেক্ট করবা। তা যেহেতু আমি সোর্সের ভিতরেই সব কিছু চাচ্ছি এ কারণে আমি এখান থেকে ইয়েসটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তারপরে হচ্ছে উড ইউ লাইক টু ইউজ অ্যাপ রাউটার? তুমি কি অ্যাপ রাউটার ইউজ করতে চাও? যদি অ্যাপ রাউটার ইউজ করতে চাও তাহলে অবশ্যই ইয়েস দিয়ে দিবা। আমি কিন্তু অবশ্যই ইয়েস দিয়ে দিলাম। ওকে, তারপরে উড ইউ লাইক টু ইউজ টার্বোপ্যাক? হ্যাঁ, অবশ্যই টার্বোপ্যাকটা ইউজ করতে চাই, ঠিক আছে? এজন্য আমি কিন্তু ইয়েস দিয়ে দিলাম। তারপরে আরেকটা কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হয়েছে, উড ইউ লাইক টু কাস্টমাইজ দ্য ইম্পোর্ট অ্যালাইস? তুমি কি এই যে ইম্পোর্ট অ্যালাইসের যে বাই ডিফল্ট দেওয়া আছে তুমি কি এটাকে কাস্টমাইজ করতে চাও? আমি কিন্তু কাস্টমাইজ করতে চাই না, এই কারণে আমি এটাকে নো দিয়ে দিলাম। তোমরা যদি কাস্টমাইজ করতে চাও এই ফাইল পার্টটাকে তাহলে কিন্তু তোমরা সেটা কাস্টমাইজ করতে পারো, কিন্তু আমি চাই না, এই কারণে ওটা নো দিয়ে দিলাম। ওকে, এরপরে কিন্তু আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের ইনস্টলেশন কিন্তু ডান, ঠিক আছে? তো এরপরে আমি আমার ফাইল পাথটা চুজ করে নিব। তার জন্য আমি dir লিখলাম, লেখার পরে ইন্টার চাপ দিলাম। এরপরে আমরা সিডি দিয়ে আমরা যে ফাইল পাথটা এখানে ক্রিয়েট করেছি সেটাতে আমরা চলে যাব, ঠিক আছে? তো সিডি দিলাম, তারপর এটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে ইন্টার দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা যে ক্লাস 2 নেক্সট.জেএস ওয়েব অ্যাপ ক্রিয়েট করেছিলাম একটা ফোল্ডার, তার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করলাম নেক্সট.জেএস ওয়েব অ্যাপ, এটার ভিতরে সিডি দিয়ে চলে গেলাম, ঠিক আছে?
তো তারপরে আমরা কোড দিয়ে আমরা ভিএস কোডে আমরা জিনিসটাকে অন করে নিব, ঠিক আছে। এরপর আমরা ওখানে দেখব যে আমাদের কি কি প্যাকেজ ইনস্টল হয়েছে অলরেডি এবং ওর ভিতর আর কি কি এসআরসির ভিতরে যেটা আমরা ফোল্ডারটা ক্রিয়েট করেছি অ্যাপটা সেটা আসছে কিনা এক্সেট্রা এক্সেট্রা জিনিসগুলো আমরা দেখব এবং সেটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আমি কোড ডট দিলে কেন আসলো না, কোড ডট ইন্টার চাপ দিলাম, ও আগের বার হয়তো বা ইন্টার চাপ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য ওটা আসি নাই, ঠিক আছে। ওকে, তো বেসিক্যালি আমরা কিন্তু এই যে আমাদের ওয়েব পেজটা এখানে আসছে কিংবা আমাদের যে কোডটা আসছে, ঠিক আছে, আমরা এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এবং বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এখানে হয়েছেটা কি, ঠিক আছে। তো আমাদের কিন্তু দেখো এখানে কিন্তু আমরা যা যা দিয়েছিলাম এসআরসি ফাইলটা দিয়েছিলাম, ঠিক আছে। এসআরসির ভিতরেই কিন্তু আমরা অ্যাপ ক্রিয়েট করেছিলাম এবং তার ভিতরে বাকি জিনিসগুলো আছে, ঠিক আছে। তো যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট দিয়ে করছি এখানে কিন্তু আমাদের টিএসএক্স আছে, তোমরা যারা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবা তারা কিন্তু এখানে জেএস দেখতে পাবা, ঠিক আছে। তো আমি এসআরসি ফোল্ডারটি একটু অফ রেখে যদি বাকিগুলো একটু দেখার চেষ্টা করি আমরা কি কি এখানে ইনস্টলেশন করেছি, সেটা কিন্তু প্যাকেজ ডট জেসনে গেলেই আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো প্যাকেজ ডট জেসনে কিন্তু একটা স্ক্রিপ্ট লেখা আছে, যে স্ক্রিপ্টটা হচ্ছে তুমি কি কি দিয়ে তোমার জিনিসটাকে তুমি রান করতে পারো, ঠিক আছে। তো আমরা বাইল্ড করার ক্ষেত্রে কিন্তু নেক্সট বিল্ড করতে পারি, ঠিক আছে। স্টার্ট করার ক্ষেত্রে এনপিএক্স স্টার্ট করতে পারি, ঠিক আছে। ডেপ দেওয়ার ক্ষেত্রে ডেপ কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিপেন্ডেন্সির ভিতর কি কি আছে আমাদের সেটা যদি একটু দেখি, রিয়াক্টের ভার্সন আছে 19, ঠিক আছে। রিয়াক্টের ডম আছে এটা, নেক্সটের আছে 15, ওকে। তো এরপরে যে আমরা টেলউইনের যে কনফিগারেশনটা আছে সেটা কিন্তু আমাদের এখানে অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু আলাদা করে আর টেলউইনটা ইনস্টল করা লাগলো না, আমরা কিন্তু বাই ডিফল্ট যখন নেক্সট প্রজেক্টটা ক্রিয়েট করেছি তার ভিতরে কিন্তু আমরা এটা অলরেডি ইনস্টল দিয়ে নিয়েছি, ওকে। তারপরে টিএস কনফিগ ডট জেসন নামে এখানে কিছু আছে, এটা তোমার নাও দেখলে চলবে, ঠিক আছে। তো এরপরে চলে যাই আমরা এসআরসির ভিতরে, দেখি এসআরসির ভিতরে অ্যাপের ভিতরে আমাদের কি আছে। আরেকটা কথা বলে রাখি, এই যে এসআরসির ভিতরে তোমরা যে এখন যে ফাইলগুলো ক্রিয়েট করবে সেটাই কিন্তু একটা পেজ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে যখন আমরা রিয়াক্টটা ইউজ করতাম তখন কিন্তু আমাদের পেজটাকে রাউটিং করে আলাদা আলাদা করে ডিফাইন করে দেওয়া লাগতো, কিন্তু আমরা যখন নেক্সট.js ইউজ করব আমাদের কিন্তু ওইটাকে আলাদা করে ডিফাইন করে দেওয়া লাগবে না। তুমি যে পেজ কিংবা ফোল্ডার ক্রিয়েট করো না কেন, এখানে যে ফাইল ক্রিয়েট করবা সে প্রত্যেকটা ফাইলে কিন্তু তোমার একটা পেজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি যে আমাদের প্রথমে কি আছে। এখানে ফ্যাব আইকন আছে, ফ্যাব আইকনটা তো দেখার কোনো দরকারই নাই, এটা এইভাবেই থাকে, ঠিক আছে। তো গ্লোবাল ডট সিএসএস এর ভিতর কি আছে আমরা যদি একটু দেখি, গ্লোবাল ডট সিএসএস এর ভিতর আমাদের টেলউইনের একটা কনফিগার আছে, যেটা আমরা কিন্তু টেলউইনের কনফিগারটা কখন সেট করি, যখন আমরা টেলউইনটা ইনস্টল দিই তারপরে কিন্তু এই কনফিগারটা আমরা সেট করি, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের টেলউইনটা যখন আমরা নেক্সট.js অ্যাপটা ইনস্টল দিয়েছি তখন কিন্তু এটা বাই ডিফল্ট এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে কিছু বডিতে কিছু সিএসএস ক্লাস ইউজ করা হয়েছে, রুটে কিছু, মিডিয়াতে কিছু ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে গ্লোবালি ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ওকে। তারপর একটা ফাইল আছে এখানে লেআউট ডট টিএক্স মানে টিএসএক্স, ঠিক আছে। তো এই লেআউট ডট টিএসএক্সটা অ্যাকচুয়ালি কি, এই লেআউটটা কিন্তু আমাদের সেই মেইন লেআউট যেটা আমরা রিয়াক্টে অনেক সময় কি করতাম, আমরা মেইন লেআউট লিখে একটা লেআউট তৈরি করতাম আর লেআউটের ভিতরেই কিন্তু বাকি ফাইলগুলো আমরা ওখানে আউটলেট হিসাবে ইউজ করে আমরা দেখাতাম, ঠিক আছে। আমাদের কিন্তু সেই মেইন লেআউটটাই কিন্তু এইটা, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি মেইন লেআউটের প্রথমে কি ইম্পোর্ট করা আছে, এখানে কিন্তু একটা মেটাডাটা ইউজ করা হয়েছে এবং এখানে একটা জিনিস ইম্পোর্ট করা হয়েছে সেটা হচ্ছে ফন্ট। কোথা থেকে ইউজ করা হয়েছে, এটা নেক্সটের একটা ফন্ট থেকে ইউজ করা হয়েছে, ঠিক আছে। সে ফন্টের কিছু কনফিগার এখানে রয়েছে, এখানে কিছু কনফিগার রয়েছে, তারপরে জিনিসটাকে এক্সপোর্ট করে দেওয়া হয়েছে যাতে আমরা বিভিন্ন জায়গা থেকে এটাকে সুন্দর করে ইউজ করতে পারি, ঠিক আছে, ওকে। তারপরে আমাদের কি দেখা হয়েছে, তারপরে এখানে একটা জিনিস এক্সপোর্ট করা হয়েছে যেটা আমরা ওখানে রিয়াক্টে বানাতাম কি ক্রিয়েট ব্রাউজার রাউটার, ঠিক আছে। লেআউটের ভিতরে কিংবা অন্য কোনো জায়গা আমরা ওটাকে ক্রিয়েট করতাম আর এখানে সেটা এক্সপোর্ট করেছি কি রুট লেআউট হিসেবে, ঠিক আছে, ওকে।
তো এখান থেকে আমরা বডির ভিতর কি কাজ করেছি, বডির ভিতর যে এখানে আমাদের সেই যে ফন্টটা ইউজ করেছিলাম সেটা কিন্তু আমরা ক্লাস নেম হিসেবে দেখো এখানে দিয়ে দিয়েছি এবং এখানে আমরা সেটাকে সুন্দর করে ডিফাইন করে দিয়েছি। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস এখানে করেছি, আমরা রিয়াক্টে সচরাচর দেখা যেত কি মেইন লেআউটের ভিতরে কি ইউজ করতাম, আউটলেট ইউজ করে বাকি পেজগুলোরে কিন্তু আমরা দেখাতাম। ঠিক আছে, কিন্তু নেক্সট.জেএস ওরা কি করেছে, সে আউটলেটটার বদলে ওরা কিন্তু চিলড্রেন হিসেবে বাকি জিনিসগুলোকে ওরা দেখিয়েছে। ঠিক আছে, তো এই চিলড্রেনটা কোন চিলড্রেন সেটা যদি আমরা এইখানে যাই page.tsx, এইটা কিন্তু এই লেআউটের এই চিলড্রেনটা হিসেবে কিন্তু এই প্রথমে যে পেজটা তৈরি করা আছে এই পেজটাই কিন্তু আমাদের এক্সিকিউট হচ্ছে আমাদের সামনে। এটাই হচ্ছে একটু বোঝার বিষয় যে এই চিলড্রেনটা দেখলে কিন্তু অনেকেই ঘাবড়ে যায়, এই চিলড্রেনটা কোথা থেকে আসলো। এই চিলড্রেনটা অন্য কিছুই না, এই চিলড্রেনটা হচ্ছে আমরা রিয়াক্টে কি করতাম, যে মেইন লেআউটের ভিতর একটা আউটলেট ইউজ করতাম, ওই সেই আউটলেটটাই কিন্তু এই পেজ হিসেবে এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। মানে এইখানে তুমি চিলড্রেন হিসেবে যেটা ডিফাইন করেছো এর ভিতরেই বাকি যে পেজগুলো অ্যাপের ভিতর ক্রিয়েট করা হবে সেগুলো কিন্তু রেন্ডারিং হবে। ঠিক আছে, তো আমরা page.tx এর ভিতর চলে গেলে আমরা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাবো যে এখানে কি আছে। এখানে তেমন কিছুই না, এখানে প্রথমে একটা জিনিস ইম্পোর্ট করা হয়েছে সেটা আছে নেক্সট ইমেজ। আমি কিন্তু নেক্সটের বিল্ড আপ এই ইমেজটাকেই আমি তোমাদের পূর্বে একটু যখন ডেফিনেশন দিয়েছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম যে নেক্সট.জেএস এর অলরেডি একটা ইমেজ অপটিমাইজেশন বিল্ড আপ করা আছে যেটাকে আমরা ইউজ করে ইমেজটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি। এটা হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করে, যেটা নেক্সট.জেএস এ অলরেডি বিল্ড আপ আছে। আর ইমেজ ট্যাগটা কিন্তু একটু বড় হাতের অক্ষরে হয়, সেটা যদি তোমরা এখানে কোথাও যেন ইমেজটাকে এই দেখো। ঠিক আছে, নেক্সট.জেএস এর অলরেডি একটা বিল্ড আপ ইমেজ অপটিমাইজেশন আছে যেটাকে ইউজ করে তুমি তোমার ইমেজটাকে খুব সুন্দর করে অপটিমাইজ করতে পারো। এটার জন্য আলাদা করে কোনো অপটিমাইজেশন লাগে না। ওকে, তো আমি প্রজেক্টটাকে একটু রান করার চেষ্টা করি। তো আমি এখান থেকে সচরাচর ইউজ করে নেব গিট ব্যাশটা, কারণ আমার গিট ব্যাশটা অনেক বেশি পছন্দের। ওখানে খুব কম টার্ম এরর আসে, এজন্য আমরা ব্যাশটা ইউজ করে নেব। তুমি চাইলে বাই ডিফল্ট যেটা আছে ওটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে লিখলাম npm run dev। ঠিক আছে, এই জিনিসটা কোথা থেকে আসছে সেটা যদি একটু খেয়াল করো, এই যে প্যাকেজ.json এর ভিতর স্ক্রিপ্টের ভিতর তুমি কিন্তু এখান থেকে দেখতে পারো যে তুমি কিভাবে এটি স্টার্ট দিতে পারবে। npm run start লিখলেও এটা হয়তোবা আসতো। ঠিক আছে, তো npm run dev দিলেও কিন্তু এটা কাজ করে। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা লেআউটের বিষয়টা বুঝতে পেরেছো যে লেআউটের চিলড্রেনটা কিভাবে কাজ করছে। এই চিলড্রেন মানে আমাদের রিয়াক্টের সে আউটলেট, যা এর ভিতর বাকি এই অ্যাপের ভিতর যে পেজগুলো তৈরি হবে সেটা কিন্তু এই চিলড্রেনের মাধ্যমেই তোমাদের এক্সিকিউট হবে। ঠিক আছে, তো এটা দেখার জন্য আমরা কিন্তু সার্ভারটাকে একটু রানিং করে নিলাম এবং যদি একটু দেখার চেষ্টা করি, তো আমি এখানে কিন্তু ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আমাদের সার্ভারটা কিন্তু এখানে অলরেডি রান হয়ে যাবে। রান হলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এই যে বাই ডিফল্ট পেজটা আছে এইটা, যেটা চিলড্রেন হিসেবে আমরা ডিফাইন করেছি এই পেজটাকে, সেটাই কিন্তু এখানে রান হবে। যেহেতু নেক্সট.জেএস একটা ভারী ফাইল, এটা লোড হতে একটু সময় লাগে, কারণ এটা নেট স্পিড এবং তোমার পিসির কনফিগারেশনের উপর অনেকটা ডিফেন্স করে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। যদি কারো অনেক সময় একটু লোড নিতে বেশি সময় লাগে, তার মানে এই না যে প্রজেক্টটা তোমার অ্যাকচুয়ালি রান হচ্ছে না। হয়তোবা তোমার পিসির কনফিগারের উপর এটা ডিফেন্স করে এবং নেট স্পিডের উপর অনেকটাও নির্ভর করে। টোটাল মিলে কনফিগার এবং নেট মিলে এই দুটা একটু সময় নিতে পারে, এই জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই। ঠিক আছে, জাস্ট ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে হয়তোবা ওটা তোমার ইন্টারফেস হিসেবে তোমার সামনে এসে হাজির হবে। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমাদের সেই ইউআইটা চলে আসছে। আর এই যা বাই ডিফল্ট যেটা ছিল আমাদের page.tx এর ভিতর, tsx এর ভিতর, সেটাই কিন্তু এখানে এসে হাজির হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা সঠিকভাবে ওয়ার্কিং করছে কিনা সেটা যদি আমরা একটু টেস্ট করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমরা লেআউটের ভিতর যে চিলড্রেনটা আউটলেটের মতো ইউজ করছি সেটার মাধ্যমে এই page.ts মানে tsxটা আসলে রেন্ডারিং হচ্ছে কিনা সেটা দেখার বিষয় হচ্ছে আমরা একটু টেস্ট করে ফেলি। এখান থেকে আমরা ডিপটাকে ফেলে দিলাম এবং এখানে একটা নতুন ডিপ ক্রিয়েট করলাম, ডিপ দিলাম। ওকে, ডিপ দিলাম।
ডিবির ভিতর এখান থেকে কিন্তু ইমেজটাকে আমরা ফেলে দিব, কারণ আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করছি এখানে আমাদের একটু সেন্সিটিভভাবে জিনিসটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা একটা এইচন নিলাম, এইচন টেক্সট 5 এক্সেল ওকে, ট্যাবে দিলাম, ওয়েলকাম টু টেক AROGIT, সেভ দিলাম। এরপরে আমরা যদি একটু ব্রাউজারে চলে যাই, এই দেখো আমাদের কিন্তু ওয়েলকাম টু টেক AROGIT চলে আসছে। তার মানে আমরা যে layout.tsx এর ভিতর যে চিলড্রেনের মাধ্যমে এই পেজটাকে মানে দেখার চেষ্টা করেছি সেটা কিন্তু আমাদের সঠিকভাবে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই লেআউটটা একটু বোঝার বিষয় আছে যে চিলড্রেনটা অ্যাকচুয়ালি কেমনভাবে কাজ করছে। সেটা একদম সিম্পল, যে আমরা মেইন লেআউটের ভিতর মানে রিয়াক্টে যখন একটা মেইন লেআউট ক্রিয়েট করতাম সেখানে যে আউটলেটের মাধ্যমে আমরা বাকি পেজগুলোকে আমরা দেখাতাম, এইখানে সেটাকে কি করছে, এখানে চিলড্রেন হিসেবে এটাকে আমরা বাকি পেজগুলোকে চিলড্রেনের মাধ্যমেই আমরা সুন্দর করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইটুকুই একটু বোঝার বিষয়, এইটুকু যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই নেক্সট যে সেটআপ দেওয়াটা আসলে আমার কাছে মনে হয় না যে কঠিন কিছু হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই পেজটা কিন্তু এখানে চলে আসছে, তার মানে আমাদের সেটআপ ফুলফিলি কমপ্লিট হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চাইলে তুমি সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।